আজকে এই সকালটি শুরু হয়েছে তখন আজকে দিনটির প্রতি তাকাচ্ছিলাম। আজকে একটা বিশেষ দিন আমার জন্য। একদিন চাকরি শুরু করেছিলাম আর আজকে চাকরি শেষ করব, সেটাই ভাবছিলাম অনেক। তো আসলে এটাই নিয়তি যে এক সময় যার শুরু আছে তার শেষ তো হবেই। যে চারা গাছটি আমরা আজকে রোপণ করি সেই চারা গাছটির একদিন মহিরুহ রূপ ধারণ করে, আবার সেই চারা গাছটি এক সময় হয় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, বড় গাছ হয়ে, অথবা সে মারা যায়। তা আমরাও জীবনের এই পর্যায়ে আজকে যে আমাদের উপস্থাপক আমার এবং আমাদের মহিদুর রহমান মোল্লাম, তারা আমার জীবন সম্পর্কে যে বিষয়গুলো তুলে ধরেছে, আমি বলবো যে তারা অনেকটা আমার জন্য এই শেষ সময়ে যে উপস্থাপন করেছে, আমি অত্যন্ত কি বলবো যে তাদের কথা মনে রাখবো, তাদের কথা আমার স্মরণ থাকবে, যে আমাকে তারা শেষ সময়েও আমাকে তারা সম্মান জানিয়েছে। মানুষকে সম্মানিত করলে আসলে আল্লাহ পাক বলছে যে আমিও তাকে সম্মানিত করি। আর সম্মান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। সম্মান দিতে পারে আল্লাহ, নিতে পারে আল্লাহ। সম্মান আল্লাহই দেয়, আল্লাহই নিতে পারে, এটা আমি সবসময় বিশ্বাস করি। আরেকটা বিষয় হলো যে এই ক্ষমতা, উচ্চ পদ, সব কিছু আল্লাহর তরফ থেকে আসে। আমি কোন পর্যায়ে যাব, কি পর্যায়ে উঠব, কতটুকু যাব, এটা আল্লাহর তরফ থেকে নির্ধারিত ছিল। আমি হয়তো চেষ্টা করেছি অনেক, তাই না? অনেক চেষ্টা করেছি সচিব হব, তাই না? চেষ্টা করতে তো কোনো দোষ নেই, এবং আল্লাহ বলছে যে তুমি চেষ্টা করো, আমি ফল দেব। আমরা চেষ্টা করেছি, হয়তো আল্লাহ আমার জন্য এটুকুই রেখেছে। তবে একথা সত্য, আমরা যদি একটু নিচে তাকাই, নিজেরা যদি নিচে তাকাই, তাহলে বলবো যে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। আমার কত বন্ধু বান্ধব তো তারা তার অনেক উপরে যেতে পারেনি, তারাও অনেক মেধাবী। আমার বিশ্বাস তারা অনেক মেধাবী। আমরা 3-4 জন বন্ধু ছিলাম একই ক্লাসে। আমি তো মনে করি যে প্রত্যেকেই কোনো ক্ষেত্রে আমাকে ছাড়িয়ে যাবে। আমি হয়তো একদিকে ভালো, আরেকদিকে হয়তো আরেকজনের খুবই ম্যাথে ভালো, আরেকজনের ইংলিশে আরও ভালো, এরকমও ছিল। কিন্তু তো সার্বিকভাবে যে আল্লাহ যে এত দূর এনেছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমি মনে করি। আল্লাহ পাক অনেক অনেক ভালো রেখেছে এবং এই পর্যায়ে এনেছে। আমার এখানে আপনারা যেটা উল্লেখ করেছেন, যে আমার চাকরি জীবনটা আপনারা উল্লেখ করেছেন, আমি যেখানে গেছি, যেখানে কাজ করেছি, তবে কর্তৃপক্ষ আমাকে কাজে লাগিয়েছে, এটা আমার ভালো লাগার দিক। যেখানে গেছি, যে মন্ত্রণালয়গুলোতে আপনারা শুনলেন যে কাজ করেছি, সেই মন্ত্রণালয়ের আবার কি পয়েন্টে ছিলাম আমি, এই যে ইকবালও জানে একটু, তাই না? গণপূর্তে কিন্তু আমি প্ল্যানিং দেখতাম, শেষ অবধি আমি প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট হলো গণপূর্তের খুব গুরুত্বপূর্ণ জায়গা। ক্যাবিনেটে আমি মাঠ প্রশাসন দেখেছি, সকল জেলা প্রশাসক এবং কমিশনারদেরকে আমি দেখতাম, তাদের সাথে আমার সরকারের যে সকল নির্দেশনা ছিল রেগুলেট করতে হতো। স্বাস্থ্যেও আমি আপনার অ্যাডমিন দেখতাম এবং কিছুদিন ডেভেলপমেন্টও দেখেছি। অর্থতেও আমি অ্যাডমিন দেখেছি এবং ম্যাক্রো ক্রেডিট দেখেছি, ম্যাক্রো ইকোনমিক্স দেখেছি। অর্থের আবার ম্যাক্রো ইকোনমিক্স খুবই গুরুত্বপূর্ণ, যেটা যারা বাজেট কাঠামোটা তৈরি করে দেয়। আমি ইআরডিতে বিশ্বব্যাংক দেখেছি। বিশ্বব্যাংক ইআরডির মধ্যে আপনারা দেখবেন, যারা জানেন আর কি, বিশ্বব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওটার বলে বনেদি আর কি, মানে ওখানে যদি মানে 5টা উইংয়ে যদি 5 জন জয়েন্ট সেক্রেটারি থাকে, বিশ্বব্যাংকের জয়েন্ট সেক্রেটারিকে একটু আলাদা, এডিশনাল সেক্রেটারিকে একটু আলাদা দেখে বিশ্বব্যাংক, কারণ বিশ্বব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি অর্থ বাংলাদেশে আসে।
তো এটা আমার একটা বলবো যে আপনাদের দোয়ায় আমার ভাগ্য, এবং সর্বশেষ যে আপনার আমি বলবো যে বিআরডিবির মতো একটি জায়গা। আপনারা জানেন যে বিআরডিবি অনেক প্রতিষ্ঠান আছে। এই যে সচিব মহোদয় আসার পরে উনি মাঠে গেছেন, উনি কিন্তু মাঠে যান, আমার এটা খুব ভালো লাগে। এবং উনি আসার পরে আমাদের এই ডিভিশনটা ভাইব্রেন্ট হয়েছে, অনেকটা গতি পেয়েছে। এই যে প্রজেক্টের কাজগুলো কিন্তু গতি পেয়েছে, অনেক গতি পেয়েছে, ভিতরে অনেক কাজ হচ্ছে এখন। এটা যদি আরও আগে পেতাম আমি আরও কাজ করতে পারতাম। তো উনি ওই মাঠে গিয়ে দেখে যে বিআরডিবির 20-21 জন কর্মকর্তা কর্মচারী আসছে, আর অন্যদের 3-4 জন, 21 জন। তো বললো যে এত কর্মচারী কর্মকর্তা। আমি বললাম যে এটা তো একজন না, আমাদের বিআরডিবিতে আসলে অনেক কর্মসূচি, প্রজেক্ট এবং রেভিনিউ সব মিলে আসলে লোকগুলো, এখানে অনেক লোক। আর তাকে তখন এই কথাটা বললাম যে দেখেন এই বিআরডিবি এই যে এতগুলো লোক, এই যে এত লোক দেখছেন, এদের মধ্যে অনেকেই কিন্তু ভালো স্যালারিও পায় না, কিন্তু তারা বিআরডিবিকে ছেড়ে যায় না। আমি বিআরডিবির মূল জিনিসগুলি কিন্তু সচিব মহোদয়ের অলরেডি তিনি বুঝে ফেলেছেন। এবং এই যে বিআরডিবি যে মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে, কর্মসংস্থানের কাজ করে, যে এটা এখন সচিব মহোদয় প্রত্যেক অনুষ্ঠানে বলেন। সেদিন জেলা প্রশাসক সম্মেলনে কিন্তু উনি বিআরডিবির কথা বলেছেন যে কর্মসংস্থানের জন্য বিআরডিবি এবং এদের প্রতিষ্ঠানগুলো কাজ করে, এবং এদের জন্য জেলা প্রশাসকের হেল্প চেয়েছি আমরা যে একটা 5টা পয়েন্ট দিয়েছিলাম, তার মধ্যে একটা পয়েন্ট ছিল যে আমাদের ঋণগুলো যে মাঠে থাকে, উপজেলা নির্বাহী অফিসাররা কিন্তু এটা সহযোগিতা করতে পারে ঋণ আদায়ে। তো এই যে বিষয়গুলো, যে আমি এই কথাটাই বলতে চাই যে বিআরডিবিকে তুলে ধরার জন্য আমার কর্মজীবনে যতদিন ছিলাম, শেষ দিন পর্যন্ত আমি যেখানে যতটুকু যুদ্ধ করার, যেখানে যতটুকু বলার তা করেছি। সর্বশেষ লাস্ট বাজেট সভা এই কয়েকদিন আগে হলো, তাই না? বাজেট সভাটা হলো। এই বাজেট সভায় 2টা বিষয় ছিল খুব গুরুত্বপূর্ণ, আমরা পয়েন্ট আউট করে ফেলেছি কোন জায়গায় কথা বলতে হবে। একটা হলো পেনশন নিয়ে, কি পেনশন জিরো, বিআরডিবির পেনশন জিরো। আরেকটি হলো যে আমাদের 2টা প্রকল্প আছে, রানিং প্রকল্প, সেটা 26 সনে শেষ হবে, তা 80% দিবে, 80% দিবে, 20% দিবে না, কিন্তু অথচ 26 সনে এটা প্রকল্প শেষ হবে। এটা নিয়েই পরে অর্থ সচিবকে ফ্লোর নিয়ে কথা বললাম যে আপনি যদি এখানে বাজেট শূন্য করে দেন, তাহলে তো বিআরডিবি এই যে আমরা অন্তত 3400 কর্মচারী এবং আরও বেসরকারিতে আছেই এবং কর্মসূচিতে আছেই, যে এদের কিন্তু বিশাল একটা হবে। তখন না আমরা দিব স্যার, আপনারা এটা একটা অ্যানালাইসিস করে আবার দেন। এবং এটাই করে, সাধারণত এটাই করে যে অ্যানালাইসিস করে আমাদের কি প্রাপ্তি আছে, আর সেখান থেকে বাকিটা তারা পুনর্ভরণ করে দিবে, তাহলে পেনশন পেয়ে গেলাম। আর এটার ব্যাপারে বললাম যে এই প্রকল্প 2টা তো এই বছরই শেষ হচ্ছে, এই 26-এ। আপনি যদি এখন 80% দেন, এই 20% তাহলে কোথায় যাবে? 20% যদি না দেন, যদি আমরা ব্যয় না করি, তাহলে এই প্রকল্পের তো অগ্রগতি 20% কমে যাবে। এই দায় কে নেবে? তখন কয় না 100% করে দাও। তো এইটা হলো এই যে আমি এই যে কথাটা বলতে চাই যে বিআরডিবি অনবরত কিন্তু এই কথাগুলো বলতে হবে, প্রতিযোগিতায় নামতে হবে, কথা বলতে হবে বিআরডিবির জন্য। বিআরডিবি অলওয়েজ প্রতিযোগিতার মধ্যে থাকে, আমি এই কথাটা বললাম, প্রতিযোগিতার মধ্যে থাকে বিআরডিবি কিন্তু খুব চ্যালেঞ্জের মধ্যে থাকে এবং থাকতেই হবে। বিআরডিবিতে যারা পরিচালনা করবেন সামনে, এই চ্যালেঞ্জগুলো সবসময় আপনাকে নিতে হবে, না হলে পারবেন না। চুপ থাকলে কিন্তু বিআরডিবি পিছিয়ে যাবে, কারণ বিআরডিবি অনেক প্যারালাল প্রতিযোগী সংস্থা গড়ে উঠেছে। পিডিবিএফ বলেন, এসএফডিএফ বলেন, এই যে পল্লী সঞ্চয় ব্যাংক বলেন, আরও অনেক সংস্থা, পিকেএসএফ আছে, অনেক আছে, তাই না? এরা কিন্তু সবাই কিন্তু মাইক্রো ক্রেডিট করে। সুতরাং এখানে কিন্তু আপনাকে মানে অন্য দেশে আরও অনেক ডাইনামিক কিছু নিয়ে আসতে হবে এবং ভাবতে হবে। এই কথাই আমি বলি যে আপনাদের নেক্সট টু ডু আমাদের আরও প্রজেক্ট তৈরি করতে হবে। প্রজেক্ট শেষ হয়ে গেলে আমরা প্রজেক্ট দাখিল করা শুরু করি তা না, আগেই ভাবতে হবে যে আমার 5 বছর পরে আরও কী চাই। আমি আগে থেকে এখনই সেমিনার করেন, যাতে আমরা 5 বছর আগেই ভাবতে পারি যে এই প্রজেক্ট আমার হ্যান্ডে আছে, আমি দাখিল করব।
এই একটি বিষয়। আমরা এখানে নিয়োগ এবং পদোন্নতির কাজগুলি যে করেছি আপনারা জানেন, সেটা আপনারা সবাই জানেন। এখানে আমি আর নতুন করে কিছু বলতে চাই না। এখানে কিন্তু অনেক সাহস লাগে, সাহসী হতে হবে, আর নিষ্ঠা লাগবে। অনেকে আছে যে তার জীবদ্দশায় শুধু সময় পার করে যায়, নিয়োগে যায় না। আমি দেখেছি অনেক কর্মকর্তা, ভালো কর্মকর্তা তারা কিন্তু। কারণ কি, নিয়োগে নানান চাপ আছে, নানান জটিলতা আছে, নানান চ্যালেঞ্জ আছে। প্রচুর চ্যালেঞ্জ কিন্তু আমাকে মোকাবেলা করতে। আমি প্রথম দিকেই অনেকে আমাকে বলেছে যে স্যার এরকম আপনি এত তাড়াতাড়ি কেন নিয়োগে গেলেন, কেন না করলেই বা কী হতো, কত আছে 3-4 বছর চলে গেছে স্যার, চলে গেছে এখান থেকে, না করলে কী হতো। আমি বললাম যে আমি যদি না করি তাহলে এই যে প্রতিষ্ঠানগুলো যে শূন্যতায় ভুগবে, এর দায় কে নেবে। আমি কিন্তু এই নিয়োগটা কিন্তু আমরা করে দিতাম, এই নিয়োগটা কিন্তু আমরা করে যাচ্ছি। এটা কিন্তু আপনারা জানেন না, অনেক কথা আপনারা জানেন না, একটু বলা দরকার। এটা কিন্তু প্রথম দিকে যখন একটু সময় ছিল, তখন আবার বলছে যে একটু গো স্লো, আপনারা জানেন কিনা জানি না, একটু ধীরে যান আপনারা। যে তত্ত্বাবধায়ক সরকারটা নতুন আসলো, তারা এখন এই ধরনের এসে যাবে কি যাবে না, এটা নিয়ে একটা ইসলাম। এরপরে তো এই যে আবার 32 বছরের ব্যাপারগুলো এসে গেল, এটা নিয়ে লেখালেখি হলো, আমরা আর এটা পারলাম না। তবে নিয়োগের কার্যক্রমটা আমাদের সামনে করতে হবে, এটা একটা বড় কাজ। পদোন্নতির একটি বিষয় আমার হাতে ছিল, ইনশাল্লাহ আমি একেবারে শেষ পর্যায়ে নিয়েছি। শুধু এখন একটা মিটিং করলেই হবে। ওই যে যেটা আছে এখন দাবি দেওয়াটা, ওইটা মিট আপ করে দিয়ে, যদি কোনো ন্যায্যতা না থাকে তাহলে আপনি বার্তা দিবেন, আর ন্যায্যতা থাকলে তাদেরকে ইনক্লুড করবেন, বাস শেষ। এটি তো কথা। এটা করে আমরা আশা করি যে এখানে আমরা এই করতে পারবো। আমরা এখানে কতগুলি জিনিস আমরা একটু ভাবছি, যেটা সেটা হলো যে আমাদের বিআরডিটের জন্য সর্বশেষ একটা সুযোগ আসছে, যে বিআরডিটের জন্য আমরা কিন্তু বিআরডিটেকে সাজাবো ইনশাল্লাহ। একটা সুযোগ এসে গেছে। 29 কোটি টাকা আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। এটা যদি বিআরডিটেকে আমরা অত্যন্ত কী বলবো আধুনিক পর্যায়ে নিয়ে যেতে পারবো। আমরা পল্লী কাননের জন্য কালকে আমি একটু গিয়েছিলাম এবং ভিজিট করেছি। এখানে কিছু কথা দিয়েছি, যারা আপনারা থাকবেন বিআরডিবিতে, যারা পরিচালনা করবেন ভবিষ্যতে, ওটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। মতিউর রহমান স্যার করে গেছে, তার নাম নিতে হবে, তার নাম নিতে হবে। কিন্তু এখানে এত সুন্দর কোয়ার্টার, মাঝখানে এত ফাঁকা জায়গা, এরা মানে বাতাসে ভরা, কিন্তু নিচের মাঠটা পানিতে ভরা। মনে হয় আমাদের জেডি কনস্ট্রাকশন জানেন, কালকে বৃষ্টি হয়েছিল এরকম এলোমেলো, আর একটু চারিদিকে ড্রেনেজ সিস্টেম নাই, পানি সরার মতো জায়গা নেই। এটাকে একটু একসময় একটু ধরে করে দিয়ে, এটা করলে অনেক উপকার হবে। এই দুইটা কাজ। আর ওখানে যে ময়লা গার্বেজগুলো, এটাকে মনে হয় একটা কর্নারে নিয়ে গিয়ে এটা কাজটাকে আমাদের করা দরকার, এটা করা দরকার। তো এই আর কি। আর পল্লী কানন নিয়ে, পল্লী কানন তো বললাম, কারুপল্লী নিয়ে আমরা কাজ করেছি। ওই জায়গার কারুপল্লীটাও কিন্তু আমরা উত্তরার কালকে সুন্দর অবস্থা দেখতে আসলাম। এটাকে কিন্তু আমি জয়েন করার পর 2 মাস পরে ভিজিটে গিয়ে দেখি যে অবস্থা খুবই খারাপ। কিন্তু এখন ওই কারুপল্লী এবং এই কারুপল্লী দুইটাই দাঁড়িয়ে গেছে। আমরা রংপুরের ইনশাল্লাহ ভবনটিকে আমরা উদ্বোধন করেছি। এটা আমাদের একটা বিরাট প্রাপ্তি। উত্তরবঙ্গে এটা ভালো একটা কাজ হয়েছে। এই কাজটাও যদি আমরা দৃঢ়তার সাথে না নিতাম, এই টাকা কিন্তু ফেরত দিয়ে দিতে পারতাম আমি। সেই কাজটা আমি করি নাই। আপনাদের দোয়ায় সেই কাজটাকে আমরা সম্পন্ন করতে পেরেছি। আমাদের প্রকল্পগুলো ইনশাল্লাহ 3টা প্রকল্প চলেই আসবে, আশা করি 3টা প্রকল্প আসবে। সবার আগে আসবে পিআরডিবি 4, আর অন্য 2টো আসবে, এবং তারপরে অন্যগুলো আসবে। তো এই যে কাজগুলো ইনশাল্লাহ যতদিন ছিলাম চেষ্টা করেছি যখন যেখানে বিআরডিবিকে তুলে ধরার জন্য। কারণ এই বিআরডিবির আমি অভিভাবক হিসাবে এসেছিলাম। এই বিআরডিবিকে বড় করা, তুলে করার দায়িত্ব, এটাকে বড় দেখানোর দায়িত্ব, এটাকে মানুষের কাছে তুলে ধরা, সরকারের কাছে তুলে ধরা, এটা আমাদের একটা অঙ্গীকার এবং দায়িত্ব ছিল। এবং আমি আশা করি যে এখান থেকে যদি চলেও যায় ইনশাল্লাহ, বিআরডিবিতে শেষ চাকরি করেছি এবং এখান থেকে আমি চলে যাচ্ছি। আপনারা আমাকে অনেক স্নেহ দিয়েছেন, স্নেহ দেখিয়েছেন, এবং আজকেও আপনারা যেভাবে সকলে প্রশংসামূলক কথা বলেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ রইলাম এবং আজীবন কৃতজ্ঞ থাকব। আর বিআরডিবির জন্য যখনই যেখানে ভূমিকা রাখা যায়, সরকারকে এটা বোঝাতে হবে যে বিআরডিবি বড় রাস্তা বানায় না, দেখার মতো কিছু না। কিন্তু বিআরডিবি এই কাজটা করে, ঘরে ঘরে কর্মসংস্থান তৈরি করে। বিআরডিবি বেকার লোকের কর্মসংস্থান তৈরি করে, কর্মদক্ষতা সৃষ্টি করে, এবং এটা যে সংগৃহীত যে অর্থ সারা দেশে আসে, তাতে সারা দেশের কিন্তু পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি রক্ষিত হয়।
শান্তি এবং শৃঙ্খলা রক্ষিত হয়। বিআরডিবি এই ঘরে ঘরে কিন্তু যদি কাজ না দিত, এই মানুষ কিন্তু অপরাধে লিপ্ত হতো। সেই কাজটা বিআরডিবি করে, এটাকে সরকারকে আমাদের বোঝাতে হবে, বলতে হবে বিভিন্ন জায়গায়। আরেকটি কথা হলো যে আপনারা একতাবদ্ধ থাকবেন, ইউনাইটেড থাকবেন, এটা একটা জরুরি। বিআরডিবিতে অনেক নানান ধরনের কর্মসূচি, প্রকল্প, রেভিনিউ, নানান ধরনের বিষয়গুলো আছে, নানান চ্যালেঞ্জও আছে। 5ই আগস্টের পরে জানেন যে এখানে অনেক রকম চ্যালেঞ্জ গেছে, নানান রকম, জানেন তো বিভিন্ন জায়গায় আন্দোলন, বিভিন্ন বিষয়গুলো এতভাবে প্রেশার এসেছে, সেগুলিকে মোকাবেলা করতে হয়েছে কিন্তু। এবং আপনারা জানেন যে এত ঘটনার মধ্যেও কিন্তু বিআরডিবি ডিজি হিসেবে আমি একদিন অফিস মিস করি নাই, রেগুলার অফিস করেছি। অনেক অফিস করা, বাড়িতে থেকে অফিস করা শুরু করেছিল, আমি কিন্তু তা করিনি, এখানে ছিলাম এবং এখানে আমি কাজ করেছি। তো এক জীবনে আসলে সব কিছু করা সম্ভব না, এটি সত্য। অনেক কিছু করার ইচ্ছা ছিল, অনেক কিছু, এই যে অধিদপ্তর বলেন, বিভাগীয় কার্যালয় বলেন, আমাদের পরিবিধানওয়ালা বলেন, অনেক ভালো ভালো কাজ। এই কাজগুলো আসলে একদিন ফল আপনারা পাবেন, অবশ্যই ফল পাবেন। আমরা বলছি কেন অধিদপ্তর চাই, অধিদপ্তর চাই তাদের মর্যাদাটা সবচেয়ে বড়, আর হলো যে চাকরির নিশ্চয়তাটা। এই যে পেনশন নিয়ে যে প্রতি বছর আমরা যুদ্ধ করি, এই যুদ্ধটা তো করতে হবে না, এটা বলছি। এখন এটা কিন্তু আমাদের কর্তৃপক্ষ বোঝে, সচিব জানে, এখানকার মানে আরডিসিডি তারা জানে, কিন্তু এখন এই বিষয়গুলো সহজ হয়ে গেছে। এই বিষয়গুলি নিয়ে কথা বলা কী বলে আমাদের বিভাগে, মন্ত্রণালয়ে খুব সহজ হয়ে গেছে। এই কাজগুলো আমাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ করার জন্য বাকি কাজগুলো যারা আপনারা রইলেন, আমাদের সকল ডাইরেক্টরগণ এবং আপনারা যারা জেডি সহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ, আপনাদের দায়িত্ব এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই কাজগুলোর জন্য যখন যেটা আসে সেটাকে করে দেওয়া। যেমন অধিদপ্তরের এখন একটা কাজ আসছিল, সেই কাজটা ফাইলটা কিন্তু আমরা করে আবার পুনরায় পাঠাইছি, নতুনভাবে উপদেষ্টার মাধ্যমে যাবে। এটা এরকমভাবে বিভাগের যে সকল কাজ আছে সচিব কমিটিতে যাবে, এখানে একটু সংশোধন আছে সেটা করে দেওয়া, অর্থাৎ যেই কাজটুকু আসবে সেই কাজটুকু যখন ওই সময় আমি করে দিই, এটা হলো আমাদের দায়িত্ব। আর একটা কাজ হলো যে আমরা যখনই যে দায়িত্ব আসে, যেই কাজগুলো আসে, সাহসিকতা থাকতে হবে। একটা জিনিস, সাহস থাকতে হবে যে আমি এই কাজটা পারবো, করবো, ভিতরে আস্থা তৈরি হতে হবে, তাইলে আপনি কাজ করতে পারবেন। আর এত বড় প্রতিষ্ঠান চালানো কিন্তু সহজ কথা নয়। ওই আপনার সচিবালয় কিন্তু সচিব হিসেবে দায়িত্ব পালন করা কিন্তু অনেক ইজি হয়ে যায়, এই কারণে যে ওখানে আপনার নিচে অনেক এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি তারা হেল্প করতেছে এবং একটা সিকিউর পজিশনে থাকে। কিন্তু বিআরডিবি ডিজি বা এই ধরনের বিএডিসি চেয়ারম্যান, এরা কিন্তু দেখেন ওইরকম নিরাপত্তা বেষ্টনীতে তারা নাই কিন্তু, অথচ অনেক সিনিয়র কর্মকর্তা, গ্রেডার কর্মকর্তা। সুতরাং সেখানে একটা চ্যালেঞ্জের মুখে কিন্তু তাকে দায়িত্ব পালন করতে হয়। তো সেই কাজগুলোকে আমরা নিষ্ঠার সাথে করার চেষ্টা করেছি, যথাসময়ে করার চেষ্টা করেছি। তো আমার এই কাজে, আমার আচরণে অনেক সময় আপনাদের এখানে যারা আছেন সকলের সব কাজ কিন্তু আমি করতে পারি নাই, এটা আমি বলি, কিন্তু পারি নাই, কিন্তু একটু রয়ে গেছে, হয়তো আবার পরে হবে। সম্ভাবনা একদিনে করা, তাই না? কিছু কিছু কাজ আছে যে হয়ে আসবে, ওইটার একটা স্টেপ আছে, ওই স্টেপটা হইলে ওই কাজটা হয়ে যাবে। তো সেই ধরনের যদি কোনো কাজ যদি কোনো বাকিও থাকে, কারো মনে যদি কোনো কষ্ট থেকে থাকে, আমাকে ক্ষমা করবেন। আমি চেষ্টা করেছি আমার এরিনার মধ্যে, আমার কার্যপরিধির মধ্যে যেটা করা যায় সেটা আমি না করে ছাড়ি নাই, সেটাকে আমি করে দিয়েছি। হয়তো কোনোটা আছে যে একটু পরে করতে হবে, আজকে কোনো বিষয়, দু একটা বিষয় বললাম না যে এটা হবে, তাই না? এই যে পদোন্নতির কাজটাতে হবে, ইনশাল্লাহ হবে, এটা একটুখানি ইসের মধ্যে পড়ে গেছে, কিন্তু কাজগুলি কিন্তু হবে, কাজগুলি আমরা রেডি করেছি। তো আমার আচরণে, কথাবার্তায়, যে কোনো বিষয়ে অনেক সময় আপনাদের সাথে রাগও করতে হয়েছে, কথা বলতে হয়েছে, তাই না? একটু সময় নিয়েছে, আপনারা হয়তো বাইরে বসে আছেন, কারণ আমি সবসময় একটা কাজ করতাম, সেটা হলো যাকে সময় দেব তাকে সুন্দরভাবে সময় দেব, যাকে সময় দিব তাকে সুন্দরভাবে তার কথাগুলি শুনবো। এই কারণে আমি বলবো যে একসাথে সব না এসে আপনার একটু অপেক্ষা করুন, ওনার কথা, ওনার পরে আবার আরেকজন। ঠিক আমি যাকে ভিজিট দিয়েছি তাকে সুন্দরভাবে তার কথা শুনে তার সমাধানের দিকে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এই কাজটা আমার কিছু নীতি আছে, কৌশল আছে কাজের, সেটা আমি করেছি। এর জন্য যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন সুস্থ রাখে আল্লাহ যেন ভালো রাখে।
আল্লাহ যেন কিছু, আল্লাহর কাছে কিছু নিয়াত আছে, আমার কিছু নিয়াত আছে, সেগুলো যেন পূরণ করতে পারি, সুন্দরভাবে যেন জীবনটা পরিচালনা করতে পারি, এবং আল্লাহ যেন আমাদের সবাইকে, আজকে যারা আমরা আছি বিআরডিবি পরিবারের সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং চাকরি জীবনের আজকের ইতি, এবং এখানে আপনাদের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে রইল, এবং এটাই শেষ কর্মস্থল হিসেবে আপনাদের কথাই তো বেশি মনে পড়বে, অন্যদের কথা তো কিছুটা দূরে পড়ে গেছে, আপনারা তো শেষ কর্মস্থল, আপনাদের কথা আমি কোনোদিনই ভুলতে পারবো না। আপনারা ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।